হাসির শব্দ শোনা যায়। তারপরই দপ করে আগুন জ্বলে ওঠে। আগুনে লেলিহান শিখা দ্রুত রান্নাঘরে ছড়িয়ে পড়তে থাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি পড়ে গেলাম, সৃষ্টিকর্তা। তার রাশেদ, বাবা, আজ কাজে যাস না, শরীরটা ভালো লাগছে না একদম। জ্বর তো কমেনি আব্বা, কিন্তু আজ আমার নতুন চাকরির প্রথম দিন, আজ না গেলে তো চলবে না। কোন দোকানে কাজ দিলি? গ্রামের ভেতরেই তো? হ্যাঁ আব্বা, মায়ের ভাবা পিঠা ঘর, গ্রামের সবচেয়ে নামকরা দোকান, বেতনও ভালো। আপনার ওষুধের খরচটা এবার ঠিক মতো চলে যাবে, আর চিন্তা করবেন না। হ্যাঁ, ওই দোকানটা কেন জানি মনটা সায় দিচ্ছে না। গ্রামের মানুষ ওটা নিয়ে নানা কথা বলে। ওসব পুরোনো দিনের কুসংস্কার আব্বা। পেটের ক্ষুধা আর আপনার চিকিৎসার চিন্তার চেয়ে বড় ভয় আর কিছুই নেই। আপনি বিশ্রাম নিন, আমি দুপুরের মধ্যে একবার এসে আপনাকে দেখে যাব। ওষুধটা ঠিকমতো খেয়ে নেবেন। সাবধানে থাকিস বাবা, সৃষ্টিকর্তা তোর সহায় হন। চিন্তা করবেন না, আমি গেলাম। তুমি নতুন রাঁধুনি, রাশেদ? জি স্যার, আমি রাশেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় জ্ঞান তো ভালোই দেখছি। আমি সময় নিয়ে খুব কড়া। চুলো ধরিয়েছ? জি স্যার, সব প্রস্তুত। চালের গুঁড়া, নারিকেল, গুড় সবকিছু গুছিয়ে নিয়েছি। আপনি শুধু হুকুম করবেন। হুম, কাজের আগ্রহ আছে দেখে ভালো লাগলো, কিন্তু আগ্রহ থাকলেই হয় না, টিকে থাকতে হয়। আমার দোকানে টিকে থাকাটা একটু কঠিন। কঠিন কেন স্যার? আগের যারা ছিল তারা কেউ কাজের লোক ছিল না, ফাঁকিবাজ ছিল। দুদিন কাজ করেই নানা অজুহাত শুরু করত। কেউ বলতো শরীর ভালো না, কেউ বলতো মন টিকছে না। স্যার, আমি আপনাকে নিরাশ করব না। আমি কাজ করতে এসেছি, ফাঁকি দিতে নয়। আমার এই চাকরিটা খুব দরকার। দরকার তো সবারই থাকে, কিন্তু সাহস সবার থাকে না। সাহসের কি আছে স্যার? আমি তো শুধু পিঠা বানাবো। তাই নাকি? আচ্ছা, দেখা যাক তোমার সাহস কতদিন থাকে। শোনো, দোকানের সুনাম যেন নষ্ট না হয়। আমি অনেক কষ্ট করে দোকানটা নতুন করে গড়ে তুলেছি। খদ্দের এসে যেন ফিরে না যায়। আমি একটু বাজার থেকে ঘুরে আসছি, এসে যেন দেখি বেচাকেনা শুরু হয়ে গেছে। জি আচ্ছা স্যার। লোকটা এমন অদ্ভুতভাবে কথা বলল কেন? সাহস, টিকে থাকা, কিসের ইঙ্গিত দিতে চাইলো? যাকগে, আমারও সব কান দিয়ে লাভ নেই, কাজ মন দিয়ে করি। কেউ আছো বাবা দোকানে? জি চাচা, আমি আছি। আসুন, ভেতরে এসে বসুন, বাইরে প্রচন্ড ঠান্ডা। হে বাবা, এবারে শীতটা একেবারে জান বের করে দিচ্ছে। তা তুমি কি নতুন কারিগর? আগের ছেলেটাকে তো আর দেখছি না। জি চাচা, আমি আজই কাজে যোগ দিয়েছি। আমার নাম রাশেদ। ভালো ভালো, সৃষ্টিকর্তা বরকত দিক। তা একখানা গরম ভাপা পিঠা খাওয়াও তো দেখি। তোমার হাতে প্রথম পিঠাটা দিয়েই সকালটা শুরু করি। অবশ্যই চাচা, আপনার মতো মুরব্বীকে প্রথমে পিঠা খাওয়াতে পারা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আপনি বসুন, আমি এখনই বানিয়ে দিচ্ছি। এমন পিঠা খাওয়াবো যে স্বাদ মুখে লেগে থাকবে। এই নিন চাচা, গরম গরম ভাপা। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখে মনটা ভরে গেল। চাচা, আপনি খাওয়া শুরু করেন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। দোকানের পেছনেই টিউবওয়েল। যাও বাবা যাও। রাশেদ দোকানের পেছনে যায় আর কয়েক মুহূর্ত পর পানির গ্লাস হাতে ফিরে আসে। এই নিন চাচা। চাচা, কি হলো? চাচা কোথায় গেলেন? না বলে চলে গেলেন? কিন্তু থালাটাই বা কই? মানুষ তো পিঠা নিয়ে যেতে পারে, থালা শুধু তো নিয়ে যাওয়ার কথা না। রাশেদ দোকানের বাইরে এসে উকি দেয়। চারদিকে শুধু সাদা কুয়াশা, দূরেও কাউকে দেখা যাচ্ছে না। অদ্ভুত তো, হয়তো খুব তাড়া ছিল, কিন্তু থালাটা না, আমারই হয়তো দেখার ভুল।
অন্য কোথাও রেখেছি হয়তো। রাশেদ দোকানে ফিরে এসে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু থালাটার কোনো চিহ্ন নেই। আজব ঘটনা, চুলোর কাছেই তো রেখেছিলাম, গেল কোথায়? বাতাসে তো আর মিলিয়ে যায়নি। সে আবার কাজে মন দেয়। কিছুক্ষণ পর আরেকজন খদ্দের আসে। ভাই, দুটো ভাপা পিঠা দেন তো, খুব খিদে পেয়েছে। জি ভাই, দিচ্ছি, বসুন। রাশেদ আবার দুটো পিঠা বানায়, একটা থালায় রেখে খদ্দেরকে দেয়, অন্যটা বানানোর পর নিজের জন্য একটা থালায় রেখে দেয়। আহ, আপনার হাতে তো জাদু আছে রে ভাই, অনেকদিন পরে এমন মোলায়েম পিঠা খেলাম। ধন্যবাদ ভাই। খদ্দের টাকা দিয়ে চলে যায়। রাশেদ তার নিজের জন্য রাখা পিঠার থালাটার দিকে হাত বাড়াতে গিয়ে দেখে সেটা নেই। না, এটাও হতে পারে না। কি হচ্ছে এসব? আমার চোখের সামনে থেকে জিনিস গায়েব হয়ে যাচ্ছে। দোকানে কি আমি ছাড়া অন্য কেউ আছে? সে দোকানের প্রতিটি কোণায়, এমনকি চোরের পেছনে উকি দিয়ে দেখে, কিন্তু কেউ কোথাও নেই। কি খবর রাশেদ, বেচাকেনা কেমন? স্যার, একটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অদ্ভুত ঘটনা? কিরকম? স্যার, আমি পিঠা বানাচ্ছি আর সেগুলো চোখের পলকে উধাও হয়ে যাচ্ছে, থালা সহ। উধাও হয়ে যাচ্ছে মানে? কি যাতা বলছো? স্যার, আমি সত্যি বলছি, একটু আগে দুটো পিঠা বানিয়েছিলাম, একটা খদ্দেরকে দিয়েছি, অন্যটা নিজের জন্য রেখেছিলাম, চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল নাকি তুমি নিজেই খিদে খেয়ে ফেলেছো? না স্যার, আমি কেন মিথ্যা বলবো? এর আগেও একটা পিঠা বানিয়েছিলাম, সেটাও। চুপ করো, একেবারে চুপ। প্রথম দিনেই কাজে ফাঁকি দেওয়ার জন্য নতুন নতুন গল্প বানাচ্ছ, তাই না? ভেবেছো আমি তোমার মতো ভণ্ড গ্রামের ছেলেকে চিনি না? শীতে হাত জমে গেছে, কাজ করতে ইচ্ছে করছে না, তাই এসব আজগুবি কথা বলছো। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি এক বর্ণ মিথ্যা বলছি না। বিশ্বাসের আমি নিখুচি করি। আমার দোকানে কাজ করতে হলে মন দিয়ে করতে হবে, এসব নাটক চলবে না। আজ আর দোকান খুলতে হবে না, যা বানিয়েছো যথেষ্ট হয়েছে, বন্ধ করে বাড়ি যাও। নাসির রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। রাশেদের চোখে পানি চলে আসে। অপমানের অজানা ভয় তাকে কাহিল করে ফেলে। সে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। কিরে রশিদ, তোর না আজ নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর তোর মুখটা আবার শুকনো কেন? কি হয়েছে? মালিক কিছু বলেছে? মালিক যা বলেছে সেটা কোনো ব্যাপারই না, কিন্তু দোকানে যা ঘটেছে, আমার মাথা কাজ করছে না সজীব। কি ঘটেছে খুলে বলতে সব? রাশেদ এক নিঃশ্বাসে সব খুলে বলে। আমি নিজের চোখে দেখেছি, চোখের সামনে থেকে দুটো পিঠাতলা গায়েব হয়ে গেল, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, যেন বাতাসে মিলিয়ে গেল। ধরো ধরো, তুই ঠিকঠাক দেখেছিস তো? তোর মনের ভুল নয় তো? আরে না, একবার হলে না হয় মনের ভুল ভাবতাম, কিন্তু দুবার একই ঘটনা ঘটলো। মালিককে বলতে গেলাম, সে তো আমাকে চোর আর ফাঁকিবাজ বলে দিল। তুই কোন দোকানে কাজ দিয়েছিস, আরেকবার বলতো নামটা? মায়ের ভাপা পিঠা ঘর। কেন, তুই এভাবে জিজ্ঞেস করছিস কেন? তুই সর্বনাশ করেছিস রাশেদ। তুই জানিস না ওই দোকানকে গ্রামের লোকেরা আড়ালে কি নামে ডাকে? কি নামে ডাকে? ডাইনির পিঠার দোকান। ডাইনি? কি যে বলিস না, এই যুগেও ডাইনি টাইনি আছে নাকি? এসব বুড়োদের বানানো গল্প। এটা কোনো বানানো গল্প নয় রাশেদ, এটা একটা অভিশাপের কাহিনী, আমার দাদির কাছ থেকে শোনা। তুই শুধু শোন আর চোখ বন্ধ করে ভাব। অনেক বছর আগে এক শীতের রাত। শিরিন দিনের কাজ শেষে রান্নাঘর পরিষ্কার করছিল। তার মুখে ছিল ক্লান্তির ছাপ। এমন সময় দোকানের মালিক মফিজ প্রবেশ করে। কে শিরেন? বেচাকেনা তো আজ খুব ভালোই হলো, তোমার হাতের জাদুতে আমার পকেট গরম হচ্ছে। সব সৃষ্টিকর্তার রহমত মফিজ ভাই, আমি তো শুধু আমার কাজ করি। তোমার জন্যই তো সব নাম ডাক। আচ্ছা, আমি ভাবছিলাম তোমার বেতনটা আরো বাড়িয়ে দেব, তুমি শুধু মন দিয়ে এখানে কাজ করে যাও। মফিজ ভাই, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এই মাসটাই শেষ কাজ করব। এ, কাজ ছেড়ে দিবি মানে? কেন? আর কোথায় যাবে? অন্য কেউ বেশি টাকা দিচ্ছে বুঝি? না মফিজ ভাই, আমি এতদিন ধরে কিছু টাকা জমিয়েছি, ভাবছি বাড়ির কাছে ছোট্ট একটা পিঠার দোকান দিব। নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছে আমার। কথাটা শোনার সাথে সাথে মফিজের মুখের হাসি মিলিয়ে যায়। তার চোখ দুটো হিংস্র হয়ে ওঠে। নিজের দোকান দিবি? আমার খদ্দের ভাঙিয়ে নিয়ে যাওয়া ধান্দা, তাই না? আমি তোকে কাজ শিখিয়েছি, পরিচিতি দিয়েছি, আর তুই আমার সাথে বেইমানি করবি?
বেইমানি কেন হবে মফিজ ভাই? আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করা তো কোনো অন্যায় নয়। স্বপ্ন? তোর স্বপ্ন আমি বের করছি। তুই যদি যাস তাহলে তোর ওই পিঠা বানানোর গোপন মশলার মাপটা আমাকে দিয়ে যাবে। ওটাই দোকানের সম্পত্তি, কারণ তুই এখানে কাজ করার সময় ওটা ব্যবহার করেছিস। না, ওটা আমার মায়ের দেওয়া আমানত। ওটা আমি কাউকে দিতে পারবো না। আমার সম্বল বলতে তো শুধু ওইটুকুই। আপনি আমাকে অন্যায়ভাবে আটকাতে পারেন না। তাই নাকি? তাহলে তুইও এখান থেকে যেতে পারবি না। আমার ব্যবসার যে ক্ষতি করতে চায় আমি তাকেই শেষ করে দেই। দরজা খুলুন! কি করছেন আপনি? ভালো হবে না বলছি, দরজা খুলুন। হঠাৎ শিরিন একটা তীব্র গন্ধ পায়। সে দেখে মফিজ দরজার নিচ দিয়ে কেরোসিন ঢালছে। না না মফিজ ভাই, এমন কাজ করবেন না। সৃষ্টিকর্তার দোহাই লাগে, দরজাটা খুলুন, আমি মরে যাব। বাইরে থেকে মফিজের পৈশাচিক হাসির শব্দ শোনা যায়। তারপরই দপ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দ্রুত রান্নাঘরে ছড়িয়ে পড়তে থাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি পড়ে গেলাম, সৃষ্টিকর্তা! তার আত্মচিৎকার আগুনের প্রচন্ড গর্জনে মিলিয়ে যায়। কি কি ভয়ঙ্কর! লোকটা একটা জলজন্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেললো। হ্যাঁ, তার চিৎকার সেদিন কেউ শুনতে পায়নি। এরপর থেকে ওই দোকানে নানা অঘটন ঘটতে থাকে। মফিজ তো ভয় দোকানটা পানির দামে বিক্রি করে গ্রাম ছেড়ে পালায়। তারপর যতজনে ওই দোকান কিনেছে বা কাজ করতে এসেছে, কেউ বেশি দিন টিকতে পারেনি। তার আগে যে 11 জন রাঁধুনি ছিল, তাদের কথা কিছু জানিস? হ্যাঁ, জানি তো। প্রথম কয়েকজন তো ভয়েই পালিয়েছিল। তারা বলতো রাতের বেলা দোকানে কান্নার আওয়াজ শোনা যায়, জিনিসপত্র নিচ থেকে এদিক ওদিক সরে যায়। আর শেষের 3-4 জনের তো কোনো খুঁজই পাওয়া যায়নি। তারা নাকি একদিন সকালে কাজে এসে আর বাড়ি ফিরেনি। নিখোঁজ? হ্যাঁ, নিখোঁজ। তাই তো তোকে বলছি, তুই কালই কাজটা ছেড়ে দে ভাই। জীবনে মায়া থাকলে অমুকও হোস না। না, এখন আর আমি ভয় পেয়ে পালিয়ে যাব না। ওই অসহায় মেয়েটার জন্য আমার কিছু একটা করতেই হবে। আমি আর শেষ দেখতে চাই। তুই পাগল হয়েছিস? কিসের শেষ দেখবি? ভূতের সাথে লড়াই করবি নাকি? ভূত হোক বা অন্য কিছু, একটা সমাধান তো থাকবে। আচ্ছা, গ্রামে এমন কেউ কি আছে যিনি এসব পুরোনো দিনের ব্যাপার স্যাপার নিয়ে ভালো জানেন? একজনই আছেন, নুরুজ্জামান চাচা। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। সবাই বলে উনার নাকি অলৌকিক ক্ষমতাও আছে। উনি অনেক কিছু জানেন যা আমরা জানি না। চল ওনার কাছে যাই, উনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন। হ্যাঁ চল, এখনই চল। কি চাও তোমরা? চাচা, ও আমার বন্ধু রাশেদ। একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছে। বিপদ তো তোমার চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি বাবা। বলো কি হয়েছে? রাশেদ নুরুজ্জামান চাচাকে সবকিছু বলে। চাচা, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। চাকরিটা ছাড়তেও পারছি না, আবার দোকানে যেতেও ভয় করছে। যা ভেবেছিলাম তাই। সে আবার জেগে উঠেছে। কে জেগে উঠেছে চাচা? শিরিন? হ্যাঁ, ওই অভাগী মেয়েটার আত্মা ওই দোকানের মায়া ছাড়তে পারেনি। ওখানেই আটকে আছে বছরের পর বছর ধরে। কিন্তু সে আমার বানানো পিঠা কেন নিয়ে যাচ্ছে? অতৃপ্ত আত্মারা নানাভাবে তাদের উপস্থিতি জানান দেয়। হয়তো সে তোমার হাতের কাজে তার নিজের পুরনো দিনের ছায়া দেখতে পেয়েছে। তাহলে সে কি আমারও ক্ষতি করবে? না, তোমার মধ্যে আমি ভয় নয়, সাহস আর সততা দেখতে পাচ্ছি। সে তোমার ক্ষতি করবে না, বরং সে তোমাকে বেছে নিয়েছে। বেছে নিয়েছে? কিসের জন্য? তার মুক্তির জন্য। সে তোমার মাধ্যমে তার বিচার চায়। সে চায় তুমি তার কষ্টটা বোঝো। আমি আমি কি করব চাচা? আমার খুব ভয় করছে। ভয়কে জয় করতে হবে বাবা। আজ রাতে তুমি আবার দোকানে যাবে, একা। চাচা, আপনি ওকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছেন। চুপ করো ছেলে, আমি জানি আমি কি বলছি। রাশেদ, এই নাও। নুরুজ্জামান চাচা তার গলা থেকে একটা পুরনো রূপোর তাবিজ খুলে রাশেদের হাতে দেন। এটা তোমার হাতে বেঁধে নাও। এটা কোনো জাদুটোনা নয়। এটা তোমার মনোবলকে শক্ত রাখবে। মনে রেখো, আত্মারা তাদেরকেই কাবু করে যারা মনে ভয় পুষে রাখে।
তুমি দোকানে গিয়ে তার জন্য অপেক্ষা করবে, ভয় পাবে না। আজ রাতেই তোমার সাথে তার দেখা হবে। ঠিক আছে চাচা, আমি যাব। কেউ কেউ কি আছে এখানে? আমি রাশেদ। আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি তোমাকে ভয় পাই না। তার কথার কোনো প্রতিধ্বনি হয় না। দোকানের ভেতরটা কবরের মতো ঠান্ডা আর অন্ধকার। তোমার নাম শিরিন, তাই না? আমি তোমার কথা শুনেছি। আমি জানি তোমার সাথে কি হয়েছিল। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। হঠাৎ করে একটা দমকা বাতাস শেষে মোমবাতিটা নিভিয়ে দেয়। দোকানটা আবার ঘুরঘুরটে অন্ধকারে ডুবে যায়। কে কে ওখানে? ভয় দেখানোর চেষ্টা করো না, সামনে এসো। তুমি তুমি ভয় পাওনি? না মানে, ভয় পেলেও আমি পালিয়ে যাব না। আমি তোমার সাথে কথা বলতে চাই। সবাই তো আমাকে দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে যায়, তুমিই প্রথম যে স্থির হয়ে দাঁড়িয়ে আছো। দিনের বেলা পিঠাগুলো তুমি নিয়েছিলে, তাই না? হ্যাঁ, কত বছর পর গরম ভাপা পিঠার গন্ধ পেলাম। তোমার বানানো পিঠার ঘ্রাণটা ঠিক আমার মতো, তাই লোভ সামলাতে পারিনি। আগের রাঁধুনিদের তুমি তাড়িয়েছো? তারা লোভী ছিল, অসৎ ছিল। তারা এখানে বসে আজে বাজে কথা বলতো, দোকানের জিনিস চুরি করত। আমি শুধু তাদের ভয় দেখিয়েছি। কেউ কেউ বাড়াবাড়ি করায় তাদের এমন শাস্তি দিয়েছি যে তারা আর কোনোদিন এই গ্রামে ঢোকার সাহস করবে না। কিন্তু আমি কাউকে মারিনি। তোমার সাথে কি হয়েছিল শিরিন? আমি সবটা তোমার মুখ থেকে শুনতে চাই। আগুনের শিখাগুলো আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। আমার চামড়া পুড়ে যাচ্ছিল, আমার চুল, আমার চিৎকার কেউ শুনতে পায়নি রাশেদ, কেউ না। আমি এখানেই পুড়ে মরেছি। আমার আত্মাটাই দোকানের ঠান্ডা দেয়ালের মধ্যে আটকে গেছে, মুক্তির জন্য ছটফট করছি। আমি আমি খুব দুঃখিত শিরিন। আমি যদি কিছু করতে পারতাম। তুমিই পারবে আমাকে মুক্তি দিতে। কিভাবে? আমি কি করতে পারি? ওই পিশাচ মফিজকে শাস্তি পেতে হবে। সে এখন শহরে অনেক বড় ব্যবসায়ী, সুখে আছে, কিন্তু আমি তাকে শান্তিতে থাকতে দেব না। যতদিন না সে তার কর্মের ফল পাবে, ততদিন আমার মুক্তি নেই। আমি চাই সেও আগুনের ভয়টা অনুভব করুক। যে যন্ত্রণায় আমি মরেছি, সেই যন্ত্রণা সেও ভোগ করুক। মফিজ এখন কোথায় থাকে তুমি জানো? আমি জানি না, কিন্তু তার লোভ তাকে এখানে ফিরিয়ে আনবে। এই দোকানটা সে বিক্রি করে দিলেও এর পুরনো কিছু দলিলের ওপর তার এখনো লোভ আছে। সে ভাবে ওগুলো দিয়ে আরো কিছু টাকা পাওয়া যাবে। ঠিক আছে শিরিন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই মফিজকে এই দোকানে ফিরিয়ে আনবো। তোমার অপমানের, তোমার মৃত্যুর বিচার হবে। আমি তোমাকে মুক্ত করবই। আমি তোমার অপেক্ষায় থাকবো রাশেদ। আমার শেষ আশা এখন তুমি। শিরিনের অবয়বটা ধীরে ধীরে আবার কুয়াশার সাথে মিলিয়ে যায়। দোকানটা শান্ত হয়ে যায়। বলিস কি, তুই সত্যি সত্যি ওর সাথে কথা বলেছিস? সারা রাত ওই দোকানে ছিলি তুই? হ্যাঁ সজীব, ও কোনো ডাইনি নয়। ও একটা অসহায় মেয়ের আত্মা, যে বিচার চায়। আর আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে বিচার পাইয়ে দেব। কিন্তু কিভাবে? মফিজ যখন শহরের বড় লোক, তার সাথে আমরা পারবো? একাই যদি লড়তে যেতাম পারতাম না, কিন্তু আমি এখন একা নই। শিরিন আমার সাথে আছে, আর আমার পাশে তুইও থাকবি, তাই না? আমি আমি কি করব? ভয় পাস না, তোকে শুধু আমার সাথে থাকতে হবে। শোন, পরিকল্পনাটা হলো। রাশেদ সজীবকে তার পুরো পরিকল্পনাটা খুলে বলে। মফিজকে ফোন করে দোকানে আনার বুদ্ধিটা সজীবেরও পছন্দ হয়। বুদ্ধিটা ভালো। মফিজ হলো টাকার পোকা, টাকার লোভ দেখলে সে পাতাল থেকে উঠে আসবে। তাহলে চল, আগে ওর নাম্বার জোগাড় করতে হবে। পুরনো খবরের কাগজের দোকানে খোঁজ নিলে পাওয়া যেতে পারে। রাশেদ একটা অচেনা নম্বর থেকে মফিজকে ফোন করে। ফোনের স্পিকার অন করে দেয় সে। হ্যালো, কে বলছেন? মফিজ চৌধুরী সাহেব বলছেন? হ্যাঁ বলছি, আপনাকে তো চিনলাম না। স্যার, আমার নাম কালাম। আমি ভেট্টপুর গ্রামের মায়ের ভাপা পিঠার ঘর থেকে বলছি। আমি এই দোকানের নতুন রাঁধুনি। তো আমি কি করব? দোকান নিয়ে কোনো সমস্যা হলে বর্তমান মালিক নাসিরকে ফোন করো। আমার নম্বর কোথায় পেলে? মাফ করবেন স্যার, আসলে আপনাকে বিরক্ত করার কারণ অন্য কিছু। আমি গতকাল রাতে দোকানটা পরিষ্কার করছিলাম,
তখন চুলার পিছন থেকে একটা পুরনো টিনের বাক্স পেয়েছি। টিনের বাক্স? কি আছে ওতে? স্যার, ভেতরে আপনার নামে কিছু পুরনো জমির দলিল আর অনেকগুলো পাওনা টাকার হিসাবের কাগজও আছে। দেখে তো মনে হচ্ছে অনেক টাকার ব্যাপার। আমি তো লেখাপড়া বেশি জানি না, কিন্তু অঙ্কগুলো দেখে মাথা ঘুরে গেছে। ফোনের ওপারে মফিজ মুহূর্তের জন্য চুপ করে থাকে। তার লোভী নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। তাই নাকি? কাগজগুলো এখন কোথায়? তোমার কাছে? জি স্যার, আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। ভেবেছিলাম আপনার আমানত আপনার কাছে পৌঁছে দেওয়া উচিত। খুব কাজ করেছ। আমি কালই লোক পাঠাচ্ছি। না না স্যার, দিনের বেলা মালিক দোকানে থাকে, তাকে তো এসব জানানো যাবে না। আপনি যদি আজ রাতে একবার কষ্ট করে আসেন, তাহলে আমি নিজ হাতে আপনার জিনিস আপনাকে বুঝিয়ে দিতে পারি। রাত 10টার পর দোকান খালি হয়ে যায়। আজ রাতে? ঠিক আছে, আমি আসছি। রাত 10টা। আমি দোকানের সামনে থাকবো। বাক্সটা তৈরি রেখো। আর শোনো, এই কথা যেন দ্বিতীয় কোনো কান না জানে। জি স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। ফোনটা কেটে দেয় রাশেদ। সে আর সজীব একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে। বাঘ কাছে আসার জন্য রওনা দিয়েছে বন্ধু। হ্যাঁ, এবার শুধু শিকারের অপেক্ষা। এসে গেছি। তুই দরজার আড়ালে থাক, ও ভেতরে ঢোকার সাথে সাথে শীতকানি তুলে দিবি। কিরে ছোকরা, ভেতরে তো অন্ধকার কেন? বাক্স কই? তাড়াতাড়ি দে, আমার সময় নেই। ভেতরে আসুন চৌধুরী সাহেব, আপনার জন্যই তো সব আয়োজন করে রেখেছি। একে দরজা বন্ধ করলে কেন? কি মতলব তোমাদের? টাকা চাও? কত টাকা চাও বলো? আপনার পাপের হিসাব মেটাতে এসেছি মফিজ সাহেব, টাকার হিসাব নয়। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই দোকানের একমাত্র হারিকেনটা দপ করে নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায় সব। একটা তীব্র ঠান্ডা বাতাস হু হু করে দোকানের ভেতর বইতে শুরু করে, যা বাইরের শীতকেও হার মানায়। কে? কে আছিস তোরা? আলো জ্বালা, বলছি আলো জ্বালা। আলোর জন্য এত ছটফট করছিস কেন? তুই তো আমার জীবনটা অন্ধকার করে দিয়েছিস। কে? কে কথা বলে? এটা কার গলা? আমাকে চিনতে পারছিস না মফিজ? এত তাড়াতাড়ি ভুলে গেলি? তোর দোকানে সেই রাধুনি শিরিন। না না, এটা হতে পারে না। তুই তো মরে গেছিস। তুই ভূত। হ্যাঁ, আমি ভূত। তুই আমাকে ভূত বানিয়েছিস। যে আগুনে তুই আমাকে পুড়িয়েছিলি, আজ সেই আগুনের স্বাদ তোকেও পেতে হবে। আগুন, আগুন, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার গায়ে আগুন লেগে গেছে। আমাকে ক্ষমা করে দে শিরিন, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? যে যন্ত্রণা তুই আমাকে দিয়েছিস তার কোনো ক্ষমা নেই। আমার চিৎকার সেদিন কেউ শোনেনি, আজ তোর চিৎকারও কেউ শুনবে না। দোকানের ভেতর মফিজের মরণাপন্ন চিৎকার আর আসবাবপত্র ভাঙার শব্দ মিলে এক নারকীয় পরিবেশ তৈরি হয়। রাশেদ আর সজীব ভয়ে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পর সব শব্দ থেমে যায়। দোকানটা আবার শান্ত হয়ে যায়। আমি মুক্ত রাশেদ, আমার আত্মা আজ শান্তি পেল। তুমি আমার ভাইয়ের মতো কাজ করেছো। তোমার আত্মা শান্তি পাক শিরিন। তোমার হাতের পিঠার উষ্ণতা যেন সবার মন ছুঁয়ে যায়। বিদায় ভাই।